গ্রহণ করবে তাদের থেকে আমি এটি জেনে নিব তারা সাঁতার জানে কিনা। 2 নম্বরে তাদেরকে অবশ্যই লাইফ সাপোর্ট সুইমিং জ্যাকেট পরে নিতে বলবো। এরপরে দেখো 1 নম্বর, কারণ যে সাঁতার জানে না তার ডুবে যাওয়ার সম্ভাবনা বা ক্ষতি হওয়ার সম্ভাবনা অধিক। 2 নম্বরে, আর দুর্ঘটনাবশত যদি কেউ ডুবে যায় তবে সে কিছুটা হলেও লাইফ জ্যাকেট এর কারণে সুরক্ষিত থাকবে। এরপর দেখো তোমাদের দলগত কাজ যেটি দেওয়া হয়েছে, দলগত কাজের আলোচনা। 1 নম্বর, কি চিন্তা থেকে তারা নিজেদের কাজগুলো ঠিক করছে। তারা নিজেদের কাজগুলো ঠিক করার সময় নিজের চিন্তাগুলো বিবেচনা করছে। উদ্দেশ্য ও লক্ষ্য, দলগত কাজের উদ্দেশ্য ও লক্ষ্য অর্জন করার জন্য প্রয়োজনীয় কাজগুলো সঠিক নির্ধারণ। সামর্থ্য ও দক্ষতা, দলের সদস্যদের সামর্থ্য ও দক্ষতার উপর ভিত্তি করে কাজের বন্টন করা। সময়সীমা, নির্দিষ্ট সময়সীমার মাধ্যমে কাজ সম্পন্ন করার লক্ষ্য। অগ্রাধিকার, কোন কাজগুলো আগে করতে হবে তা নির্ধারণ। 2 নম্বর দেখো, অন্যরা যে কাজগুলো তালিকা করছে তার মধ্যে কোন কোন কাজের সাথে তুমি একমত, কারণ কি। একমত কাজগুলোর উদাহরণ। একমত কাজগুলোর উদাহরণ: প্রতিদিন কাজের তালিকা তৈরি, সময় ও কাজের পরিকল্পনা করা সহজ হয়। নিয়মিত মিটিং আয়োজন, দলের সদস্যদের মধ্যে যোগাযোগ ও সমন্বয় বৃদ্ধি পায়। এরপরে গবেষণা ও তথ্য সংগ্রহ, নির্ভুল তথ্য ও উপাত্ত সংগ্রহের কাজে গুণগত মান নিশ্চিত করে, কারণ এই কাজগুলো পরিকল্পনা ও সমন্বয়ের মাধ্যমে সহজেই সম্পন্ন করা যায় এবং দলের লক্ষ্য অর্জন করতে সাহায্য করে। কোনগুলোর সাথে একমত নও, কারণ কি। একমত না হওয়ার কাজগুলোর উদাহরণ: অতিরিক্ত জটিল কাজ অন্তর্ভুক্ত করা, সময় ও সামর্থ্যের সীমাবদ্ধতার কারণে। অনেক বেশি কাজ অন্তর্ভুক্ত করা, কারণ এই কাজগুলো দলের সামর্থ্যের বাইরে এবং সময়ের মধ্যে সম্পন্ন করা সম্ভব নাও হতে পারে, যা প্রকল্পের সফলতা ব্যাহত করতে পারে। এরপরে 4 নম্বরে কি লিখবা, প্রস্তুতির কাজগুলো করতে কারো সহযোগিতা প্রয়োজন আছে কি, কার। প্রস্তুতি কাজগুলো করতে নিচের ব্যক্তিদের সহযোগিতা প্রয়োজন হতে পারে: 1 শিক্ষক, 2 সহপাঠী, এরপরে বিশেষজ্ঞদের। 5 নম্বরে, জরুরি প্রয়োজনে সহযোগিতা পাওয়ার জন্য কি করা যেতে পারে। জরুরি প্রয়োজনে সহযোগিতা পাওয়ার জন্য নিচের কাজগুলো করা যেতে পারে: যোগাযোগের তালিকা প্রস্তুত, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের যোগাযোগের তথ্য সংগ্রহ, প্রাক নির্ধারণের বৈঠক। এরপরে অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার, দ্রুত যোগাযোগ ও তথ্য শেয়ার করার জন্য অনলাইন প্ল্যাটফর্ম যেমন ইমেল, মেসেঞ্জিং অ্যাপ ব্যবহার করা। এরপরে যেটা দেওয়া হয়েছে সেটা হলো একক কাজ। এটা হলো যে তোমাদের কাজ 3 নাম্বারটা, দলের অভিজ্ঞতা কাজে লাগানো। 1, দলের আলোচনা থেকে কোনো নতুন বিষয় সম্পর্কে নতুন করে জানালে। নতুন বিষয়গুলো সমন্বয় কাজের গুরুত্ব, বিশেষজ্ঞদের পরামর্শ, প্রত্যেকের ভূমিকা স্পষ্ট করা, দলের সদস্যদের নির্দিষ্ট ভূমিকা ও দায়িত্ব ভাগ করে দেওয়া কাজের সফলতার জন্য গুরুত্বপূর্ণ। 2 নম্বর দেখো, এই কাজগুলো তোমার প্রস্তুতিতে কি ভূমিকা রাখবে। প্রস্তুতিতে ভূমিকা রাখবে পরিকল্পনা ও বাস্তবায়ন, কাজের তালিকা ও পরিকল্পনা তৈরি করতে সাহায্য করবে, যা সময় ব্যবস্থাপনা ও কাজের অগ্রগতি নিশ্চিত করবে। এরপর দেখো, দলের দক্ষতা উন্নয়ন, দলগত কাজের মধ্যে ব্যক্তিগত দক্ষতা ও যোগাযোগ দক্ষতা উন্নত হবে। এরপরে কাজের গুণগত মান বৃদ্ধি, বিশেষজ্ঞদের পরামর্শ ও নির্ভুল তথ্য সংগ্রহ মাধ্যমে কাজের গুণগত মান বৃদ্ধি পাবে। এটি হলো কাজ 4, বনভোজন, নিরাপদ খাবার নিশ্চিত করা ইত্যাদি। করণীয় বিষয়গুলো হলো, এরপর দেখো খাবার সঠিকভাবে ধোয়া ও প্রস্তুত করা। এরপর দেখো সচেতনতা, শাকসবজি ও মুরগি সঠিকভাবে ধোয়া হচ্ছে কিনা তা নিশ্চিত করা। অর্ধেক প্রস্তুত কাঁচা শাকসবজিকে পরিষ্কার পানিতে ভালোভাবে ধুয়ে তারপর রান্নায় ব্যবহার করা, কারণ সঠিকভাবে শাকসবজি ও মুরগি ধোয়া না হলে ব্যাকটেরিয়া ও জীবাণু থেকে খাবার বিষক্রিয়া হতে পারে। এরপর 1 নম্বর দেখো, খাবার নিরাপত্তা নিশ্চিত করা। সচেতন, কাটা শাকসবজি ও অন্যান্য উপকরণ পরিষ্কার পাত্রে রাখা হচ্ছে কিনা তা নিশ্চিত করা। তাড়াহুড়ো করে পরিষ্কার না করা। পাত্রে খাবার রাখার বিষয়ে সতর্ক থাকা, কারণ অপরিচ্ছন্ন পাত্রে খাবার রাখলে খাবার দূষিত হতে পারে, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এরপর 2 নম্বর, মেয়াদ উত্তীর্ণ খাবার পরিহার করা। সচেতনতা, কোনো খাবারের অস্বাভাবিক গন্ধ বা স্বাদ পাওয়া গেলে তা খাবার থেকে বিরত থাকতে বলা, যেমন কেকটি যেটাতে গন্ধ পাওয়া যায়, কারণ মেয়াদ উত্তীর্ণ বা দূষিত খাবার খেলে স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে, যেমন পেটের পীড়া, বমি ও ডায়রিয়া। 3 নম্বর দেখো, খাবার প্যাকেজিং ও সংরক্ষণ। সচেতন, রান্নার আগ পর্যন্ত খাবারগুলো সঠিকভাবে প্যাকেজজাত ও সংরক্ষণ করা হচ্ছে কিনা। 4 নম্বর দেখো, ব্যক্তিগত ও পরিচ্ছন্নতা। সচেতনতা, যারা খাবার প্রস্তুত ও পরিবেশন করছে তারা পরিষ্কার হাত ব্যবহার করছে কিনা তা নিশ্চিত করা, কারণ
অপরিষ্কার হাত থেকে জীবাণু খাবারে সংক্রমিত হতে পারে, যা স্বাস্থ্য ঝুঁকি বাড়ায়। কেন এই বিষয়গুলো সম্পর্কে তাদের করতে চাও? 1. স্বাস্থ্য সুরক্ষার জন্য। 2. মানসিক শান্তি। 3 নাম্বার বনভোজন সফলতা। 4 নাম্বার দায়িত্বশীলতা বৃদ্ধি। এরপরে দেখো 5 নাম্বার একক কাজ। 5 নাম্বার একক কাজে বলা হয়েছে মানসিক চাপ ব্যবস্থাপনার জন্য বন্ধুকে পরামর্শ। 1 নাম্বার মানসিক চাপ ব্যবস্থাপনার জন্য বন্ধুকে পরামর্শসমূহ। 1. মাইন্ডফুলনেস ও ধ্যান অনুশীলন। প্রতিদিন কিছুক্ষণ ধ্যান ও মাইন্ডফুলনেস অনুশীলন করতে বলা। এটি মস্তিষ্ককে শান্ত রাখতে এবং মস্তিষ্ক চাপ কমায়। 2 নাম্বার দেখো ইতিবাচক সচিন্তা ও আত্মবিশ্বাস বৃদ্ধি। নিজেকে বিশ্বাস করতে শেখাও এবং ইতিবাচক সচিন্তার চর্চা করতে বলো। প্রতিদিন কিছু ইতিবাচক বাক্য নিজেকে বলার অভ্যাস গড়তে বলো, যেমন আমি পড়ব, আমি সক্ষম। সময়ের সঠিক ব্যবস্থাপনা, কাজের তালিকা তৈরি করতে, সব সময় কাজ শেষ করার চেষ্টা করতে বলো। ছোট ছোট লক্ষ্য স্থাপন করে কাজের অগ্রগতি পরিমাপ করতে বলো। 4 নাম্বার ব্যায়াম ও শারীরিক কার্যকলাপ। প্রতিদিন কিছুটা সময় ব্যায়াম করতে বলো। শরীরচর্চা মানসিক চাপ কমায় এবং মনকে প্রশান্ত রাখে। 5 নাম্বার রিল্যাক্সেশন টেকনিক। 6 নাম্বার সহযোগিতা ও আলোচনা। 7 নাম্বার নিয়মিত বিশ্রাম ও পর্যাপ্ত ঘুম। 2 নাম্বারটি এই পরামর্শ তাকে কিভাবে সাহায্য করবে বলে তুমি মনে করো? সহায়তার দিকসমূহ। 1 নাম্বার মানসিক শান্তি ও ধ্যান ও মাইন্ডফুলনেস অনুশীলন করে মস্তিষ্ককে শান্ত করবে এবং মানসিক স্থিতি। 2 নাম্বার আত্মবিশ্বাস বৃদ্ধি। 3 নাম্বার কাজের দক্ষতা বৃদ্ধি। 4 নাম্বার শারীরিক ও মানসিক সুস্বাস্থ্যতা। 5 নাম্বার সামর্থ্য ও সহযোগিতা। 3 নাম্বার দেখো তোমার কি মানসিক চাপ হয়? কখন? হ্যাঁ, আমার মানসিক চাপ হয়। কখন? গুরুত্বপূর্ণ পরীক্ষার আগে, নির্দিষ্ট সময়ের মধ্যে একাধিক কাজ শেষ করতে না পারলে, নতুন ও অচেনা পরিস্থিতির সম্মুখীন হলে, যখন কোনো কাজ করতে গিয়ে ফলাফল অনিশ্চিত মনে হয়। কাজ 6 যেটি দিছে এটি হলো জোড়ায় কাজের আলোচনা। 1 নাম্বার কোন কাজ বা কৌশলগুলি ইতিবাচক? কয়েকটি উদাহরণ লিখো। ইতিবাচক কৌশল ও উদাহরণ। প্রথমে সময় মতো বিশ্রাম এবং ঘুম। যথাযথ বিশ্রাম ও পর্যাপ্ত ঘুম শরীর ও মানসিক সুস্থতা নিশ্চিত করে। উদাহরণস্বরূপ প্রতিদিন অন্তত 7 থেকে 8 ঘন্টা ঘুমানো, নিয়মিত ব্যায়াম করা, স্বাস্থ্যকর খাদ্য অভ্যাস, সামাজিক সংযোগ, মেডিটেশন ও রিল্যাক্সেশন। এরপরে 2 নাম্বার তুমি কি করবে? তোমার উল্লেখ করা নেতিবাচক কাজ বা কৌশলগুলো শরীরে ও মনে কী ধরনের প্রভাব ফেলে? নেতিবাচক কৌশল ও তাদের প্রভাব। পর্যাপ্ত ঘুম না হলে মানসিক অবসাদ, একাগ্রতা হ্রাস ও শারীরিক দুর্বলতা দেখা দেয়। অতিরিক্ত ক্যাফেইন বা চিনি। এরপর দেখো অপ্রয়োজনীয় চিন্তা ও দুশ্চিন্তা, সামাজিক বিচ্ছিন্নতা, অতিরিক্ত কাজের চাপ। এরপর 3 নাম্বার দেখো মানসিক চাপে পরিস্থিতিতে প্রয়োজনে কার কাছে সহযোগিতা পাওয়া যেতে পারে? এর উত্তর দেখো সহযোগিতা পাওয়ার সম্ভাব্য ব্যক্তিবর্গ: পরিবারের সদস্য, বন্ধু, শিক্ষক বা পরামর্শদাতা, মনোরোগ বিশেষজ্ঞ বা কাউন্সেলর। এরপর দেখো সহকর্মী বা সহপাঠী। কাজ 7 খেয়াল করো। একক কাজ। বন্ধুদের সাথে থেকে পাওয়া নতুন ইতিবাচক কৌশল। বন্ধুদের সাথে দলগত আলোচনা থেকে প্রাপ্ত কিছু নতুন ইতিবাচক কৌশল যা পরবর্তীতে মানসিক চাপ ব্যবস্থাপনায় ব্যবহার করতে চাই। 1 নাম্বার ধ্যান ও শ্বাস প্রশ্বাসের অনুশীলন। 2 নাম্বার সময় ব্যবস্থাপনা। 3 নাম্বার সৃজনশীলতা চর্চা। 4 নাম্বার প্রাকৃতিক পরিবেশ সময় কাটানো। 5 নাম্বার নেতিবাচক চিন্তা প্রতিস্থাপন। 2 নাম্বারের মধ্যে দেখো এই কৌশলগুলো ব্যবহারের ফলে জীবনে সম্ভাব্য ফলাফল। এই কৌশলগুলো ব্যবহারের ফলে জীবনে যেসব ফলাফল আসবে বলে তুমি মনে করো? 1 নাম্বার মানসিক স্থিতি ও শান্তি আসবে, উৎপাদনশীলতা বৃদ্ধি। 3 নাম্বার দেখো সৃজনশীলতা ও আনন্দ। 4 নাম্বার শারীরিক ও মানসিক সুস্থতা। 5 নাম্বার ইতিবাচক মনোভাব। 3 নাম্বারের মধ্যে নিজেকে সুরক্ষিত রাখতে মানসিক চাপ নিয়ে সকলের জানা প্রয়োজন এমন 3টি মেসেজ। 1. পর্যাপ্ত বিশ্রাম নিন এবং সময় মতো ঘুমান। আপনার মস্তিষ্ক ও শরীরকে পুনরুজ্জীবিত রাখতে ঘুম অপরিহার্য। 2 নাম্বার এবং 3 নাম্বার তোমরা দেখে নিবা ভালো করে। এভাবে মানসিক চাপ ব্যবস্থাপনা ও ইতিবাচক কৌশলগুলি প্রয়োগের মাধ্যমে নিজের জীবনকে আরও সুস্থ ও সুখী করা সম্ভব।